2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার এই আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমদ। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। 13 দফা দাবিতে 2023 সালের 5 মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলা হলেও তা উপেক্ষা করে অবস্থান কর্মসূচি চালিয়ে যান তারা। পরে রাত 11টার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে শাপলা চত্বরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। অভিযোগে বলা হয়, ওই দিন মাদ্রাসা ছাত্র পথচারীদের উপর গণহত্যা চালানো হয়। পরে সিটি কর্পোরেশনের গাড়িতে লাশ নিয়ে গিয়ে গুম করা হয়। নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি। বুধবার এসব অভিযোগের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার নেতৃত্বে 3 বিচারপতির ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধ। সে কারণে ট্রাইব্যুনাল অনেক পর্যালোচনার পরে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে এটাকে তদন্তের অধীনে নিয়ে এসেছে এবং এটার বিচারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ তারা করবে, এটা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত। আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন। তদন্ত শেষে যখন রিপোর্ট আমরা দেব সেদিন আমরা বলে দেব আসলে কত লোক সেদিন নিহত হয়েছিলেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম অন্য মামলায় আটক আছেন। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজকে 9 জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানায় তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি। এই 9 জনের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোন অ্যারেস্টের আবেদন করেছি। উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে 5 জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউএ ইস্যু করেছেন এবং 4 জনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোন অ্যারেস্ট করে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে। এদিকে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আটক নায়েক সোহেল মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সহ ওই পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে গেছেন এমন কোনো দাপ্তরিক তথ্য নেই সরকারের কাছে। সরকারের কাছে দেশ ত্যাগের তথ্য না থাকার কারণে শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া 16 কোটি টাকার অবৈধ সম্পদ ও 450 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যমে খবর পরে ভারতীয় সরকারের বিবৃতি থেকে জানা যায় ভারতে আশ্রয় নিয়েছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। দেশের সীমানা ছেড়ে ভারতে আশ্রয় নিলেও শেখ হাসিনা ও রেহানাকে মুখোমুখি হতে হয়নি ভারত কিংবা বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগের। কারণ বৈধভাবে ইমিগ্রেশন অতিক্রম করলেই দাপ্তরিকভাবে দেশ ত্যাগের তথ্য লিপিবদ্ধ হয়। কিন্তু হাসিনা রেহানা যেহেতু বৈধভাবে ভারতে যাননি, সে কারণে দাপ্তরিকভাবে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই সরকারের কাছে। সেই হিসেবে দেশ ত্যাগ করেননি হাসিনা রেহানা। পট পরিবর্তনের পর বিভিন্ন মেগা প্রকল্পের 80,000 কোটি টাকা আত্মসাৎ, জয় হাসিনার $300 মিলিয়ন বা 30,000 কোটি টাকা বিদেশে পাচারের অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধান পর্যায়ে শেখ পরিবারের সদস্যরা যাতে বৈধভাবে দেশ ত্যাগ করতে না পারেন সে কারণে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সিদ্দিক, রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
নিষেধাজ্ঞার আবেদনে সংযুক্ত করা হয় তাদের জাতীয় পরিচয়পত্র ও বৈধ পাসপোর্ট নম্বর। যেহেতু আমরা অনেক বিষয় আমাদের কাছে রেকর্ড ভিত্তিক আমরা জানি না, সেই কারণে আমরা এই ধরনের আদালতে আমরা আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তারা মনে করছেন যে এই নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিন 57টি অ্যাকাউন্টের মাধ্যমে 445 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন ও 13 কোটি 61 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে প্রতিমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জেমসন মাহবুব, 71, ঢাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যুকে হাইলাইট করা যাবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 13 মার্চ জাতিসংঘ মহাসচিব 4 দিনের সফরের দ্বিতীয় দিন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলেও জানান প্রেস সচিব। সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এসব কথা জানান। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। গেল কয়েক মাস ধরেই মিয়ানমারের রাখাইনে সংঘাত চলছে। রাজ্যটি এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ভেঙে পড়েছে সেখানকার অর্থনৈতিক ব্যবস্থা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করে জাতিসংঘ ইতোমধ্যেই বাংলাদেশকে জানিয়েছে রাখাইনের দুর্ভিক্ষ মোকাবেলা করা না গেলে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস 4 দিনের সফরে আসছেন বাংলাদেশে। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘ মহাসচিবের সফরসূচি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব বলেন, গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানের গতি পাবে। এছাড়াও রোহিঙ্গাদের জন্য কমে যাওয়া সহায়তা বাড়ানো যাবে বলেও আশাবাদী তিনি। ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং আমরা আশা করছি যে তার ভিজিটের মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। ডেপুটি প্রেস সচিব বলেন, রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়েও জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব দুপুরে উনি আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন এবং একটা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন শনিবার দিন। সংবাদ সম্মেলন শেষে উনি মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সম্মানে একটা ইফতার এবং ডিনারের আয়োজন করেছেন, সেখানে যোগদান করবেন। দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় জাতিসংঘ মহাসচিবের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও জানান তারা। তবে এটার মূল ফোকাসটা হচ্ছে নিবিড় সাহা, 71, ঢাকা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেভাবে মোরাল পুলিশিং বা নারীদের হেনস্থা করা হচ্ছে তা কোনোভাবেই মানবে না সরকার। সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এছাড়া ধর্ষণ মামলার বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আইন সংশোধনের খসড়া প্রস্তুত হয়ে গেছে বলেও জানান উপদেষ্টা। আর মুনিয়া সহ সব ধর্ষণ মামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন মঞ্চের প্রতিনিধিরা। শারমিন নীরা রিপোর্ট। মাগুরায় 8 বছরের শিশু আসিয়ার উপর বর্বর নির্যাতনের কারণে তোড়পাড় চলছে দেশজুড়ে। শনিবার রাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষককে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আত্মপ্রকাশ করে ধর্ষণ বিরোধী মঞ্চ। বুধবার মঞ্চের পক্ষে 25 জনের প্রতিনিধি দল আসেন সচিবালয়ে আইন উপদেষ্টার কাছে। 1 মাসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করা, স্বরাষ্ট্র আইন, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টাকে ব্যর্থতা স্বীকার করে জবাবদিহি করা সহ 5 দফা দাবি জানান তারা। ধর্ষণ বিরোধী স্পেশাল ট্রাইব্যুনাল হবে, যেখানে এই ধর্ষণের মামলাগুলোকে তদন্ত করা হবে এবং বিচার করা হবে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে। প্রতিনিধি দলের সব দাবি যৌক্তিক এবং নারী নির্যাতনের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান আইন উপদেষ্টা। যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে
কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। ধর্ষণের মামলার বিচারের ক্ষেত্রে আইন সংশোধনের খসড়া প্রস্তুত হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। 2 দিন কনসালটেশন মিটিং করেছি। গতকাল কনসালটেশন মিটিংয়ের সময় আমাদের যে ফৌজিয়া আপা আছেন জাতীয় মহিলা আইনজীবী পরিষদের, তারপর আমাদের ফরেন্সিক যারা এক্সপার্ট আছেন, আমাদের মহিলা পুলিশ যারা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করেন সবাই ছিলেন। আমাদের এহসানুল হক সমাজি অনেক বড় আইনজীবী উনি ছিলেন। তারপর ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের যে হেড আছেন সবাই কি ছিল, সিআইডির ফরেন্সিক এক্সপার্ট ছিল। আমরা একটা ড্রাফট আইন করেছি। এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব। মাগুরার ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার করে ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল। আশ্বস্ত করেন নারী নির্যাতনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। শারমিন নীরা, ৭১, ঢাকা। আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার কারণেই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 4 দিন আগেই সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন নাজিম রূপা দম্পতিকে। পরে রূপাকে যৌন নিপীড়ন করার পাশাপাশি নাজিমকে মেরে ফেলার হুমকি দিতে শুরু করেন সাইফুর। ডিএমপি বলছেন ঘটনার দিনও ধর্ষণের চেষ্টা করলে তাকে খুন করে পালিয়ে যায় ওই দম্পতি। মহিম মিজানের রিপোর্ট। 10 ফেব্রুয়ারি সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকায় পুরানো পাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনা হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই নাজিম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। নাজিমের অভিযোগ এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করেন সাইফুর রহমান। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজব্যান্ডকে মেরে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত। বিভিন্ন রুম আরও ছিল, সে কোনো রুমে কোনো ফার্নিচার নেই, আমরাও গিয়ে দেখেছি। একটা রুমেই শুধু একটা খাট রয়েছে, সেখানে বলতো অন্য রুমে থাকতে দিত না। একটা রুমেই তারা শুধু 3 জনেই, মাঝখানে ছেলেটা থাকতো সাইফুর রহমান এক সাইডে, মেয়েটা এক সাইডে। বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত। ওই দম্পতি জানায় 9 ফেব্রুয়ারি রাতে ঘুমের সময় রূপার গায়ে হাত দিলে টের পেয়ে যায় স্বামী নাজিম। এরপরই ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে রূপা ও নাজিম বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে সাইফুর রহমানকে আটকে রেখে পালিয়ে যায়। ধস্তাধস্তির পর্যায়ে এই নাজিম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, রূপাকে ছেড়ে দাও, তা নাহলে আমি কিন্তু বেরোবো। এই মধ্যে সে যখন ছাড়ছিল না তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। নিহত সাইফুর রহমান তার স্ত্রী নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায়। কয়েক মাস ধরে উত্তরখানে বাসা ভাড়া নিয়ে একা থাকতে শুরু করেছিলেন সাইফুর রহমান। আমরা অবশ্যই কঠোর হাতে দমন করব এবং এই ক্ষেত্রে মহিম মিজান, ৭১, ঢাকা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের উপর চড়াও হলো পুলিশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে পুলিশ জলকামান নিক্ষেপ করার পাশাপাশি লাঠিপেটা করেছে। এ সময় বেশ কজন শিক্ষক আহত হওয়ার দাবি করেছেন। এ ঘটনায় 3 শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। 2013 সালে 26,000 বেসরকারি প্রাথমিক স্কুল জাতীয়করণ করে সরকার। সমযোগ্যতা থাকার পরও এমন 4,000 শিক্ষা প্রতিষ্ঠানকে করা হয়নি জাতীয়করণ, দাবি শিক্ষকদের। এই বাদ পড়া শিক্ষকরা 2015 সাল থেকেই আন্দোলন করে আসছেন। বুধবারও সেই ধারাবাহিক আন্দোলনে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে।
দুপুর 1:30টার দিকে শিক্ষকরা জাতীয়করণের দাবি নিয়ে যেতে চান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে। তারা রাস্তায় মিছিল যোগে আসেন কদম ফোয়ারার দিকে। পুলিশের বক্তব্য, মিছিল নয়, প্রতিনিধি যেতে পারবে যমুনার দিকে। তবে শিক্ষকরা সেই নির্দেশ অমান্য করে। পুলিশ বলছে, এ সময় শিক্ষকরা বাধা ভেঙে যেতে চাইলে পুলিশ জলকামান নিক্ষেপ করে, তাদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক রাখতে মৃদু লাঠিচার্জেরও ঘটনা ঘটে। আমাদেরকে বলছে প্রতিনিধি টিম নিয়ে যাবে যমুনা ভবনে। আমরা বলছি প্রতিনিধি টিম যাক, আমরা 1 ঘন্টা বসি, না আপনার বসা যাবে না। তারপর আমাদেরকে অতর্কিতভাবে লাঠি চার্জ করছে, কয়েকজনকে গ্রেপ্তার করছে। তো তারা যমুনাতে যাবে, এই বলার পরে দুটাকে আমরা মোটামুটি একটু যেন না মাইরা উঠানো যায় ওইভাবে উঠাইছি। বেশি ঝামেলা করতেছিল তারা, তাদেরকে আটকাইছি, ছেড়ে দেবো পরে। আন্দোলনকারী শিক্ষকদের সাথে পুলিশের এই পরিস্থিতি চলে মিনিট 20 মতো। এ সময় 3 শিক্ষককে আটকও করা হয় বলে দাবি আন্দোলনকারীদের। যত বাধাই আসুক, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের। নুরনবী সরকার, 71, ঢাকা। দ্রুত সংস্কার কাজ শেষ করলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই। এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বুধবার রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সংস্কারের আগে জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের বক্তব্যের সমালোচনা করেন। দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। কিছুটা এদিক করে হলো সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, কিন্তু কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্য? নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয়? যেটা আমি করব সেটা কেন কালকে? যেটা আমি পরশুদিন করবো সেটা কেন কালকে নয়? যেটা আমি কালকে করবো সেটা এখন আজকে নয়? যেটা আমি আজকে করবো সেটা কিন্তু এখনই নয়? আমি তো বুঝতে পারি না। আওয়ামী লীগের মতো বেহিসেবির কথা বলার দলকেও সতর্ক করেন এই নেতা। এছাড়া দলের ভেতর ও বাহিরের দুষ্কৃতিকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস। কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। আপনি বুকে হাত দিয়ে বলেন, যারা লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে জাগলি তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত নাগরিক কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ধর্ষণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতি নিরসনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশের একটি নির্বাচন। সেই নির্বাচন হবে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, যাকে আমি পছন্দ করি তাকে আমি ভোট দিব। এই ভোটের ব্যবস্থা করার জন্যই আপনাকে এই মসনদে বসানো হয়েছে। সৈকত সাদিক, 71, ঢাকা। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এই রায় দেয়। এই বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। 2010 সালে ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। সেখানে বলা হয়েছে এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। এই আইনটি মেডিকেল ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে বৈষম্যমূলক দাবি করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যান্যরা 2013 সালে
একটি রিট আবেদন করেন। ওই আইনের 19 ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক গত বছর আরও একটি রিট আবেদন করেন। প্রথম রিটের শুনানি নিয়ে 2013 সালের 11 মার্চ হাইকোর্ট রুল সহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। দ্বিতীয় রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের 15 নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। রুলে আইনের 29 ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না তা জানতে চাওয়া হয়। বুধবার রুল দুটির ওপর একসঙ্গে শুনানি শেষে হাইকোর্ট বলল, ডাক্তার বলতে কেবল MBBS ও BDS ডিগ্রিধারীদেরকেই বোঝাবে। DMF ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। শুধুমাত্র MBBS এবং BDS ডিগ্রিধারী যারা আছেন BMDC আইন 2010-এর ধারা 29 অনুযায়ী যারা MBBS এবং ন্যূনতম MBBS অথবা BDS ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। কিন্তু সরকারের উপর একটা নির্দেশনা দিয়েছেন 6 মাসের মধ্যে যেন ওনাদেরকে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট পদবি দেওয়া হয়। ওনারা যেহেতু নামের আগে এতদিন ধরে ডাক্তার পদবি ব্যবহার করে আসেন, অথবা সেই সময়টুকুর জন্য ওনাদেরকে কোনো ধরনের কোনো সাজা দেওয়া যাবে না। এই আদেশে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও MBBS ডিগ্রিধারীরা খুশি হলেও ক্ষুব্ধ হয়েছেন রিটকারীরা। তারা বলছেন ন্যায় বিচার হয়নি, তাই আপিল করবেন। আজকে সেই মাহেন্দ্রক্ষণ আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। এই রায়ের প্রেক্ষিতে আমরা সন্তুষ্ট না। আমরা এই ব্যাপারে আমাদের আইনি প্রক্রিয়া যথাযথভাবে চালিয়ে যাব ইনশাল্লাহ। এদিকে এই রায়কে কেন্দ্র করে কর্মবিরতি পালন করছে সারা দেশের হাসপাতালে কর্মরত চিকিৎসকরা। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। MBBS কিংবা BDS ছাড়া নামের শুরুতে কেউ ডাক্তার পদ ব্যবহার করতে পারবেন না বলে আদালতের রায়ের পরেও বাকি 4 দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন ও চিকিৎসকরা। বাকি দাবি আদায়ে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে যান সচিবালয়ে, পরে সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তারা। দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণাও আসে তাদের থেকে। মোহন ইসলামের প্রতিবেদন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনের সকালের চিত্র এটি। 5 দফা দাবিতে চিকিৎসকদের কর্মবিরতির জন্য টিকিট বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। 6:30 বাজে আসছি, আসার পরে বলতেছে 9টার দিকে বলতেছে ডাক্তার আসবে না। পরে আমরা ভিতরে গেছি, যাওয়ার পরে এখন বলতেছে যে হ্যাঁ ডাক্তার যান, টিকিট দিবেন। ডাক্তার দেখাতে পারবো কি পারবো না তাও জানি না। ধর্মঘটের জন্য কি মানুষ কি মরে যাবে? তারা ধর্মঘট করছে, এনে অসহায় মানুষ, বাচ্চা নেখা, একটা মহিলা বাচ্চা নেখা রয়েছে, এবং তাদেরকে এরা সরকার আসলে কিছু করা দরকার। তবে সকাল 10টার পর কর্মবিরতির মধ্যেই রোগী দেখা শুরু করেন চিকিৎসকরা। এতে কিছুটা ভোগান্তি লাঘব হয় তাদের। চিকিৎসকরা জানান 5 দফার সাথে তারাও একমত, তবে রোগীর কষ্টের চিত্র দেখে সেবা দিচ্ছেন। আমরা বসতে হচ্ছে না, আমরা তাই থেকে পারতেছি, মানে অনেক ভালো, মানে জানালার ভিতরে আমরা পাইতেছি, এটা আমাদের অনেক উপকার হইতেছে। তবে এখানে আসলাম, ডাক্তারও আছে, এখন আমাদের রেফার করছে, এখানে ডাক্তার নাই, অপেক্ষা করতে বলছে। ঢাকা মেডিকেলে যখন রোগীদের সেবা দিচ্ছেন কেউ তখন 5 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন চিকিৎসকরা। তুলে ধরেন তাদের দাবিগুলো। আমরা MBBS 6 বছর এত কষ্ট করে আমরা MBBS করতেছি, ওরা কেন 6 মাস হচ্ছে গিয়ে কোর্স করে ওরা কেন নামের আবার ডক্টর বসাতে পারবে? এখন যেহেতু সব ক্যাডারদের 32 বছর করা হচ্ছে, তাহলে 2 বছর এক্সটেনশন কেন করা হবে না? প্রান্তিক পর্যায়ে আমরা সুচিকিৎসা নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকদেরকে দ্রুত নিয়োগ দিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠাইতে হবে। আমি যখন ওটি করব তখন আমাকে কেউ টেনে নিয়ে মারবে, এই অবস্থা আমি চিকিৎসা দিতে পারবো না। প্রধান দাবি আদালতের রায়ের মাধ্যমে পূরণ হলে তারা জোর দেন বাকি 4 দফায়, আর তা আদায়ে মিছিল নিয়ে রওনা হন সচিবালয়ের দিকে। সচিবালয়ের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। পরে বাকি 4 দফা আদায়ে 15 সদস্যের একটি দলের প্রতিনিধি বৈঠকে বসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচির ঘোষণা তাদের। মোহন ইসলাম, 71, ঢাকা। ক্রেতাদের রুচি ও চাহিদার বিষয়টি প্রাধান্য দিয়ে প্রতিবারের মতো এবারও আরামযোগ্য নতুন ডিজাইনের পোশাকে রাজশাহীর বাজারে সাড়া ফেলেছে সারা ফ্যাশন। পুরুষদের পাঞ্জাবি, জিন্স, নারীদের শাড়ি, টপস, 3 পিস আর বাচ্চাদের বাহারি সব পোশাকে সাজানো হয়েছে এবারের আউটলেট। থাকছে কাপল ড্রেস। এদিকে এক ছাদের নিচে পরিবারের সবাই পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন।
কদিন বাদেই ঈদে চাই নতুন পোশাক। নতুন পোশাকের এই তালিকায় সবচেয়ে এগিয়ে থাকে বাড়ির শিশুরা। শিশুদের ঈদকে আরও রঙিন করতে এবার রাজশাহীর সারার আউটলেটে রাখা হয়েছে বাহারি পোশাক। ছেলে শিশুদের টি শার্ট, প্যান্ট আর মেয়ে শিশুদের জন্য স্কার্ট, ফ্রকের পাশাপাশি রয়েছে 2 পিস, 3 পিস। আমি জামা কিনতে এসেছি, জামাটা পছন্দ হয়েছে। প্যান্ট হলো এখানে কালেকশন অনেক ভালো, এই জন্য এখান থেকে আমরা সবসময় প্যান্ট কিনতে আসি। আবহাওয়া ও উৎসব এই দুই বিষয় মাথায় রেখে সারায় নারীদের জন্য রাখা হয়েছে আরামদায়ক সব পোশাক। ক্রেতাদের কাছে প্রাধান্য পাচ্ছে 3 পিস, টপস। আর যারা শাড়ি পরতে ভালোবাসেন তাদের জন্য থাকছে সুতি, হাফ সিল্ক ও জামদানি। আমাদের ঈদকে কেন্দ্র করে এবার ম্যাক্সিমাম নতুন প্রোডাক্ট আসছে। এটা টপস আছে, 3 পিস আছে, 1 পিস আছে এবং 2 পিস আছে। 3 পিসগুলো মূলত 6 থেকে 7,000 আর আমাদের 20,000 টাকা পর্যন্ত 3 পিস আছে। চাহিদার কথা মাথায় রেখে ছেলেদের জন্য রয়েছে হাল ফ্যাশনের পাঞ্জাবির কালেকশন। রয়েছে জিন্স, গ্যাবারিং প্যান্ট, ফর্মাল শার্ট, পোলো টি শার্টের বিরাট সম্ভার। এর আগে আমি পাঞ্জাবি নিয়েছি এবং পাঞ্জাবিগুলো কোয়ালিটি খুবই ভালো, পরে খুব আরামদায়ক এবং প্রাইসও রিজনেবল আর কি। সারাতে সম্ভবত আমার এই গোলগলা গেঞ্জিগুলো আমার অনেক পছন্দ। এছাড়াও সারা পাঞ্জাবি কালেকশনগুলো আমার মোটামুটি ভালোই লেগেছে। এছাড়া সারার বিশেষ আকর্ষণ থাকছে ফ্যামিলি কম্বো ড্রেস। বাবা ছেলে মা মেয়ে পরতে পারবেন একই রকমের পোশাক, যা মিলবে 12 থেকে 14,000 টাকার মধ্যেই। পাঞ্জাবির মধ্যে আপনি 1600 থেকে শুরু করে 4,000-এর মধ্যে পাঞ্জাবি পাবেন। আর হচ্ছে ডবি কটনের মধ্যে পাঞ্জাবি আছে, শার্টের মধ্যে আছে ডবি কটন, দেন হচ্ছে হাফ শার্টের মধ্যে অনেক প্রিন্টেড কিছু শার্ট আছে, 1 কালার শার্ট আছে। প্রতিবারের মতো ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন অফার। থাকছে মেম্বারশিপ, নির্ধারিত ব্যাংক কার্ড ও বিকাশ পেমেন্টে বিশেষ ছাড়। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।